সকালবেলা এক দফা বিরক্ত করেছি, এই বিকেলবেলায় আর একবার আসলাম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং এত চমৎকার দর্শক, শ্রোতা এবং অংশগ্রহণকারী সবার জন্য প্রথমে আমরা একটা হাততালি দিয়ে শুরু করতে চাই। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক বিভাগ যেটা রয়েছে বিএনপির, সেখানে আমরা এই 31 দফার জনসম্পৃক্তির এর উপরে কিন্তু কর্মশালা পরিচালনা করছি। কিন্তু আমার মনে হয় যে আমাদের সাথে যারা আমরা সবাই আছি, যারা এই প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট, তার মধ্যে একটা কথা মানতে আজকে বাধ্য হব যে এত চমৎকার অডিটোরিয়ামে আজ এবারে প্রথমবারের মতো আমরা এরকম একটা কর্মশালা করছি। সুতরাং এর আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমাদের এক আন্তরিকভাবে একটি ধন্যবাদ জানাতে হবে। আমরা তো ঘরের ভিতরে 31 দফা নিয়ে অনেক আলোচনা করলাম, তাই না? 31 দফা বিএনপির আমরা যারা নেতাকর্মী যারা আছেন আমাদের, তারা সবাই শুধু উপলব্ধি করলাম, বুঝলাম, এতে কি কাজ হবে? এই 31 দফা তো শুধুমাত্র বিএনপির জন্য না, এই 31 দফা দেশের আপামর জনগণের জন্য, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, পেশাজীবী, কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, গৃহিণী, ভূমিহীন, এইরকম গৃহহীন মানুষ সবার জন্য কিন্তু এখানে কিছু না কিছু কথা আছে। তাহলে এই কথাগুলো তো তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? তো পৌঁছে দেওয়ার কৌশল এটা কাউকে শেখানো যাবে না, আমি শেখাতেও চাই না। আমি শুধু বলতে চাই যে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা আছে সেগুলো যদি আমরা একবার একটু খেয়াল করি, তাহলে দেখবো যে আমরা যে জিনিসটা নিয়ে যাবো সেটা কি শুধুমাত্র 31 দফা। 31 দফার ভেতরে 31 দফা জন্মগ্রহণ করেছে কিসের থেকে? 19 দফা থেকে। এই 19 দফা পরবর্তী পর্যায়ে সঞ্চালিত হয়েছে ভিশন 2030, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। এবং এই সবগুলোকে একখানে করে বর্তমানে যুগের সাথে চাহিদার সাথে মিলিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্মসূচিটি দিয়েছেন সেটি হচ্ছে 31 দফা। এবং সেই 31 দফাটি হচ্ছে আমাদের সম্পদ। আমরা হয়তো বিপণনের ভাষায় এটাকে পণ্য বলি, কিন্তু তাহলে আমার একটা ঝুড়িতে 3টি জিনিস আছে। আমরা যেখানে যে লোকের কাছেই কথা বলতে যাই না, কারণ আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এই 3টি ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমরা তাদের কাছে যাচ্ছি, তাই না? এখন কাজ করে না। আচ্ছা, তাহলে এর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে যে কাজটি আছে, এই মুহূর্তে যে ডকুমেন্টটি আপনারা নিয়ে যাবেন সেটা হচ্ছে 31 দফা। এবং 31 দফার দেখতে গেলে কিন্তু 3 রকমের কিন্তু উপস্থাপনা আছে, তাই না? একটা লিফলেট আছে, তার মধ্যে শুধুমাত্র শিরোনামের 31টি দফা দেওয়া আছে। আরেকটি আছে ছোট্ট একটা বুকলেট আপনাদের প্রত্যেকের কাছে আছে, এটা শিরোনাম সহ চলিত বাংলায় একটু সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, যাতে আপনি নিজে যেন পড়তে পারেন। আপনি গাড়িতে চলে যাচ্ছেন কোথাও, আপনি কোথাও অবসরে কোথাও বসে আছেন, কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো বিমানবন্দরে বা বাস স্ট্যান্ড স্টেশনে বা যে কোনো জায়গায় থাকে না কেন, সেই জায়গায় কিন্তু পাতাগুলো উল্টে আপনি দেখতে পারেন। এর চেয়ে বড় একটা ডকুমেন্ট আছে যেটাতে আমরা বলি যে বাংলায় লেখা শিরোনাম সহ 31 দফার মূল ডকুমেন্ট যেটি, সেটাও কিন্তু আপনাদের অনেকের কাছে আছে। তো সব মিলে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের এই 31 দফার যে রূপকল্পটি সেটা কিন্তু আমরা সবার কাছে দিয়ে যাবো, এটাই আমাদের কাজ। এখন কথা হচ্ছে যে আমরা কি যাদের কাছে নিয়ে যাবো তারা কি সবাই এক রকমের জনগোষ্ঠী, সবাই কি একই রকমের মানুষ? এখানে আমরা দুটো ছবি দেখিয়েছি, তাই না? এই ছবির মধ্যে কি কি আছে? একটা মানুষ আছে, একজন মানুষ আছে যারা কৃষক, যারা কাঁধে কোদাল এবং গায়ে একটি অতি সাধারণ বাংলাদেশি কৃষকদের যে পোশাক পরিচ্ছদ হয় সেরকম। আরেকজন মানুষ কেমন আছেন? তিনি কেতা দুরস্ত একজন কোট শার্ট পরা একজন মানুষ। তাহলে এইরকম ভিন্ন ভিন্ন বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন গোষ্ঠীর মানুষের কাছে কিন্তু আমাদের এই বার্তাটি আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, তাই তো? তাহলে সব জায়গায় কি বার্তাটি একরকম হবে? কেন একরকম হবে না? আপনি যদি একজন কৃষকের কাছে গিয়ে যদি বলেন যে আমরা সংবিধানের 70 ধারাকে আমরা পরিবর্তন করতে চাই, আপনি যদি বলেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই, ওর মাথার উপর দিয়ে চলে যাবে, ওর অ্যান্টেনাতে এটা ধরবে না। আবার যদি উল্টোটা বলেন, আপনি যদি একজন আইনজীবীর কাছে গিয়ে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে যদি বলেন যে আমরা কিন্তু আপনাদের কৃষি ঋণ মওকুফ করে দেবো, আপনার জন্য শস্য বিমার ব্যবস্থা করছি, তো বলবে যে না রে ভাই, আপনি ব্যবসার কথা বলেন, আমার ব্যবসা বান্ধব কীভাবে হবে, আমার শিল্প কারখানা আমি কীভাবে গড়ে তুলবো, এই কথাটি বলতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, আমরা যে গণগোষ্ঠীকে আমরা দীর্ঘদিন যাবৎ যাদের সাথে কথা বলতে পারিনি, তারা কারা? তারা হচ্ছে জেনারেশন জেড। এই জেড জেনারেশনের প্রায় 3 কোটি ভোটার রয়েছে তাদের মধ্যে, যাদের সাথে কিন্তু আপনাদের কখনো কথা বলার সুযোগ হয়নি। এই জেড জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়াটার দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। কি জন্য? এরা যখন আমাদের সাথে কথা বলে তখন দেখবেন যে ওদের কিন্তু কথা বলার স্টাইল আলাদা। আপনার কথা যদি তার পছন্দ না হয়, ও কিন্তু এটা কোনো অবস্থাতেই শুনবে না। এবং আপনি যে কথাটি বলছেন সেটা তার কাছে যুক্তিসঙ্গত হতে হবে, কারণ আপনি যে কথাটা বলবেন একটু পরে সে কী করবে, এটাকে
ইন্টারনেটে চেক করবে, ও গুগলে দেখবে যে আপনার বলা কথাটি ঠিক কিনা। ফলে তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনার যে কথা বলার উপকরণ আছে সেটাকে যেমন আপনি খুবই সমৃদ্ধ করবেন, একই সাথে এমন কোনো কথা বলবেন না যে কথাকে ডিফেন্ড করতে পারবেন না। কারণ ও যদি বুঝে যায় যে আপনার কথার মধ্যে অন্তঃসার শূন্যতা রয়েছে, আপনার কথাটা ঠিক না, আপনি 31 দফাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছেন না, ও কিন্তু আপনার সাথে থাকবে না। তো ফলে আমরা এখানে তৃতীয় ছবিটি হয়তো দেখাইনি, কিন্তু এর মধ্যে সেটাও কিন্তু রয়েছে যাদের কথা আপনাকে ভাবতে হবে। তাহলে এখানে বুদ্ধিজীবী, শ্রমজীবী, বিভিন্ন পেশায়, কৃষিবিদ, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কর্মহীন, গৃহহীন, ভূমিহীন, ভিটাহীন, সব রকমের মানুষ আছে। কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই পৌঁছতে হবে, কারণ তারা সবাই হচ্ছে এই দেশের জনগণ। এবং এই বিএনপি বা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তারা তাদের সবার জন্য ভাবতে চান, তাদের সবার জন্য কিছু না কিছু করতে চান। তাহলে আমাদের এই 31 দফার মধ্যে যার জন্য যে বার্তাটুকু আছে সেটা কিন্তু আপনার নখদর্পণে থাকতে হবে। কারণ সেটা যদি না থাকে, আপনি যদি 1 থেকে 31 পর্যন্ত পাতা উল্টে দেখতে চান, তখন কিন্তু তার মনে হবে যে আপনি নিজেই যেটি ভালো করে উপলব্ধি করেননি, ওটা আপনি আমাকে কী বোঝাবেন। একটা মানুষ সেটা কখনো গ্রহণ করতে চায় না যে জিনিসটি যার সাথে সে কথা বলছে সে নিজেই যদি এটা যদি কনভিন্স না হয়, সে যদি নিজেই যদি এটাকে বিশ্বাস না করে, তাহলে আপনি কি করে এটা অন্যের কাছে বিশ্বাসযোগ্য করবেন? তাহলে এটা আমাকে তো বুঝতে হবে, তাই না? তাহলে এখানে যে জিনিসটি আছে যে সমাজের বিভিন্ন মানুষ রয়েছে, তার মধ্যে একের অতি সম্প্রতি ভোটার হয়েছে এরকম 18 বছর বয়সী যেমন একটি মানুষ আছে, ঠিক তার উল্টে 81 বছর বয়সী একটা প্রবীণ মানুষটিও রয়েছে। এখানে কিন্তু 3 প্রজন্মের মানুষের মধ্যে কিন্তু আমাদের 3 রকম নেতৃত্বের স্পর্শ তাদের সাথে রয়েছে। যে মানুষটির বয়স 81 বছর, তিনি আমাদের কোন নেতাকে দেখেছেন? কোন নেতার সংস্পর্শে এসেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। আবার যার বয়সটি 50 বছর বা 45 বছর, এইরকম কোনো মানুষ যদি বাংলাদেশে থাকে, বিশেষ করে তাদের মধ্যে নারী গোষ্ঠীকেও যদি থাকে, তার কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে পরিচিত নেত্রীর নাম কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এই তারুণ্য বলি আমরা, আমাদের নেতার সাথে আমরা দেশনায়ক তারেক রহমানের সাথে আর একটা শব্দ যোগ করি, একটা বিশেষণ দিয়ে কথা বলি, তারুণ্যের প্রতীক। এই তারুণ্যের প্রতীক মানে কি? উনি তারুণ্যকে উপলব্ধি করতে পারেন, তারুণ্যকে উনি বোঝেন এবং তিনি তার কন্যার কাছ থেকে তারুণ্যটি শেখেন। এই গ্রহণ করবার ব্যাপারটি আছে। যেমন উনি দেখবেন যে সম্প্রতি উনি কথা বলার সময় একটি কথা বলেন, তার জীবনের 3 জন নারী আছে যারা তাকে প্রভাবিত করেছে। কে? একজন হচ্ছে তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর একজন হচ্ছে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং তার মেয়ে বা তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এই 3 জন নারীর দ্বারা প্রভাবিত একজন মানুষ যিনি স্বীকার করছেন অকপটে, তার কথা নারীরা আপনারা বলতে পারবেন না যে যিনি আমার নেতা একজন নারীকে এতটাই সম্মানিত করেন যে তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলা মানুষ 3টি হচ্ছেন তারা 3 জনই নারী। এই রকম একটি মানুষের পণ্য আমরা সবার কাছে যখন নিয়ে যাব, তখন আমাদের কাছে বলতে হবে যে এটা আমাদের জনগণের সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব যেটা রয়েছে, সেটা আমরা কীভাবে নিয়ে যাব। এই কীভাবে নিয়ে যাওয়ার পদ্ধতিটি নিয়ে আমরা হয়তো এখানে একটু কথা বলতে পারি। সেটা হলো, আমরা প্রথম কথা মনে রাখতে হবে কি, একটু যেটা কথা বললাম, যে সেটা হচ্ছে যে আমি অন্তর দিয়ে যদি এটা ধারণা করি, আমি যদি বিশ্বাসের মধ্যে যদি এটাকে না নিতে পারি, তাহলে এটা অন্যকে বিশ্বাসযোগ্য কী করে করবো, তাই না? তাহলে কি করতে হবে? আমার কাছ থেকে তাহলে বিতরণ ভাই 31 দফা 31 দফা 31 দফা 31 দফা এরকম তো ক্যানভাসারটা করে। বাসের ভেতরে যখন যান তখন সে কিন্তু এরকম বিভিন্ন ধরনের আয়ুর্বেদে ওষুধ বিক্রি করে, শক্তিবর্ধক বটিকা বিক্রি করে। এইগুলো জিনিসপত্র বিতরণের জন্য ওকে বলে দেয় 1000টা বিতরণ করলে 100 টাকা দেওয়া হবে। তাহলে আমরা কি সেই 1000 বিতরণের দায়িত্ব নিয়ে এখানে এসেছি? নাকি এই বিতরণটা হচ্ছে আমার মনের কথা, আমার উপলব্ধির কথা, দেশের মানুষের ভালোবাসার কথা, এই মানুষের অন্তরকে জয় করার কথা, এবং আলটিমেটলি তার কাছ থেকে আমাদের সমর্থনে যদি একটি ভোট আমি যদি আদায় করতে না পারি, তাহলে আমাদের নির্বাচনে জয়লাভ করা সম্ভব না, জাতীয় সরকার গঠন করা সম্ভব না, 31 দফা বাস্তবায়ন করা সম্ভব না। ফলে মূল কথাটি হচ্ছে আমাদের জনসমর্থন যে কোনো মূল্যেই আদায় করতে হবে। ফলে আমি কিন্তু ক্যানভাসার নই, আমি কিন্তু বিপণনকারী কোনো একটা কর্মী নই, আমি হচ্ছে এটিকে উপলব্ধি করে এটি আমার নিজের পণ্য, আমার এটি নিজের সম্পদ, নিজের বিষয়। এই উপলব্ধি থেকে আমি যখন কথা বলবো, তখনই শুধুমাত্র আমার মনে হবে যে আমি আমার যে প্রদত্ত দায়িত্ব যেটি আছে সেটি আমি পালন করতে পারছি। তো আমার লক্ষ্যটা প্রথমে কী হওয়া দরকার? আমার লক্ষ্যটা প্রথমে হওয়া দরকার যে একজন শ্রোতাকে লক্ষ্য করে আমি কথা বলবো, নাকি আমি অনেকজন শ্রোতাকে নিয়ে একখানে গোষ্ঠীবদ্ধ কথা বলবো। তাহলে অনেকজনকে নিয়ে কথা বলার সুবিধাটা কি? অনেকজনকে নিয়ে সুবিধা করতে হলে ইন্টারাকশন বেশি হয়, অর্থাৎ একজন মানুষ যে প্রশ্নটি করবে, পাশের জন যিনি আছে তিনি কিন্তু প্রশ্নটা জানলেন, উত্তরটি যখন দেওয়া হবে তখন কিন্তু সেই প্রশ্নটি তার না হলেও উত্তরও কিন্তু তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমার শ্রম কম লাগছে, আমার পরিশ্রম কম হচ্ছে। আমি কিন্তু তাহলে একটি মিটিংয়ের মধ্যে দিয়ে একটি উঠোন বৈঠক করি,
একটা সমাবেশ যদি একটা কোনো বাজারে হাটে কিংবা কোনো সমাবেশে কিংবা স্কুলে কলেজে কোথাও গিয়ে যদি কথাটা বলি, সেখানে যদি অনেকজন শ্রোতা থাকে, তাহলে তাদেরকে যদি আমি অ্যাড্রেস করি, তাহলে সেখান থেকে আমি তাদের কাছ থেকে তাদের মতামতটা যেমন পাবো, আমার কথাটা যৌক্তিকভাবে তার কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এখন এই কথাটি যেটা বলতে হবে, সেটা কোথা থেকে কথাটি হবে? আমরা কথা বলি কি ঠোঁট দিয়ে? ঠোঁট আমাদেরকে কথাটাকে তৈরি করে দেয়, কিন্তু কথাটা জন্ম হয় কোথায়? মস্তিষ্কে অথবা হৃদয়ে। এই যে আমার তরুণ বন্ধুরা যারা সে ছাত্র দল করে, ওরা যখন প্রেম ভালোবাসার কথা বলে, তখন যদি ঠোঁট দিয়ে বলে, ওই প্রেম কোনো দিন সফল হয় না। ওরা যখন অন্তর থেকে যখন প্রেমটি নিবেদন করে, তখন সেই প্রেম সফল হয়। তাহলে প্রেম সফল করতে গেলে যখন মানুষের অন্তরকে জয় করতে হয়, তাহলে আমাদের কথাটাও কিন্তু অন্তর থেকে আসতে হবে। তাহলে কথাটা ঠোঁট দিয়ে বলবো না, অন্তর দিয়ে বলবো, মস্তিষ্কের উপলব্ধি দিয়ে বলবো। সেরকম করে যদি কথাবার্তা বলতে পারি, তাহলে আমরা আমাদের কথাটাকে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দিতে পারবো। যদি আমি বলতে পারি অন্তর দিয়ে, বিশ্বাসটাও যদি করি আমি সেরকম অন্তর দিয়ে। এরপরে যে কথাটি আসছে, আমাকে কিন্তু উপস্থাপনা করার সময় সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। আমি যদি দেখি যে পরিবেশটা বিরূপ, একটা মানুষের মন মেজাজ ভালো না, সে কথাটা শোনার মতো আগ্রহ নেই, অথবা আমি খুব বেশি কেতাদুরস্ত স্যুটকোট পরে একটা গ্রামের মাঠের মধ্যে গিয়ে একটা কৃষকের কাছে গিয়ে যদি আমি তাকে আমার কথাগুলো বলতে শুরু করি, প্রথমে তার মনে হবে যে না, সে আমার সাথে তার কাছে সে মিল খুঁজে পাবে না, মনে হবে যে এই লোকটি তো আমার নয়, তার সাথে আমার যোজন দূরত্ব। এই দূরত্বকে অতিক্রম করবার জন্য আমাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে দিতে হবে। অর্থাৎ আমি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলি, তখন আমার নিজের কাছে মনে হবে যে আমি সেরকমভাবে প্রস্তুতি নিয়ে গেছি। একজন কৃষকের সাথে কথা বলতে, একজন শ্রমিকের সাথে কথা বলতে, একজন গৃহিণীর সাথে কথা বলার সময় আমাকে সেই ভাবনাটি রাখতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের যারা নারী কর্মী যারা আছেন, নারী নেত্রী যারা আছেন, তাদের উচিত হবে তারা যখন কোনো জায়গায় কথা বলবেন, তারা যেন সেই বাড়ির অন্দরমহলে ঢোকেন, তার সমস্যাটিকে চোখ দিয়ে যদি দেখেন যে একটি শিশু মেঝেতে ঘুরে বেড়াচ্ছে, অথবা যদি দেখেন অপরিচ্ছন্ন কোনো একটা জায়গায় আছে, আপনি জিজ্ঞেস করুন তার পুষ্টির ব্যাপারে সে মাটি হিসেব করছেন কিনা, তাকে টিকা দেওয়া হয়েছে কিনা, তার বাড়িতে সংসারে বিকল্প আয়ের সংস্থান হয়েছে কিনা। এগুলো যদি যখন আমি জানতে পারবো, তখন তার কাছে মনে হবে যে উনি তো আমার আত্মার আত্মীয়, আমার কথাগুলো তো উনি শুধুমাত্র কিছু বলতে আসেননি, আমার কাছ থেকেও কিছু আমার সমস্যাটা শুনতে এসছে। তাহলে কি হবে? আমি শুধু বলে তো যাবো না, শুধু আমার কাজ হবে কি, বলার সাথে সাথে তারা যদি কোনো প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নটাও শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এই কথা কখনোই বলা চলবে না যে আপনি কিছু বোঝেন না, যা বলি আমি শোনেন, এরকম নয়। অর্থাৎ আমাদের এই বিনয় নিয়ে আমাদের তাদের সাথে কথা বলতে হবে এমনভাবে, তারা যদি কোনো প্রশ্ন করেন, তাহলে সেই প্রশ্নটি উত্তর যেমন দিতে হবে, উত্তরটি শুনতে হবে সেরকম করে। তারা যদি যে কথাটি বলে আমার সাথে সে একমত হলো না, আমার কথা সে পছন্দ করলো না, অথবা তার কাছে মনে হচ্ছে এটা কোনো কথার কথা না, আমি কি উত্তেজিত হয়ে যাব? কখনোই না। তাহলে তার সাথে আমি যদি সহমত নাও হতে পারি, বিরক্তি প্রকাশের দরকার নেই। আমি যদি সেটাকে যদি চাই বা চেষ্টা করি, তাহলে আমি কিন্তু তাকে বুঝিয়ে বলতে পারবো। তার মতামতটাকে আমাকে শুনতে হবে, এবং প্রয়োজনে আমি যদি বিশদ ব্যাখ্যা দিই, সেটা যদি ভীষণ 2030 থেকেও ব্যাখ্যাটা হতে পারে, সে ব্যাখ্যাটি হতে পারে 19 দফা কর্মসূচি থেকে, অথবা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের দেওয়া বিভিন্ন বক্তব্যে যে তথ্যগুলো রয়েছে, সেখান থেকে এটা আসতে পারে। তাহলে আমি তার কথা শুনতে পারি, তার কথায় যদি একমত হই, তাহলে একমত আমি কি বলবো তাকে, যে আমাদের 31 দফাতে এটা না থাকলে কোনো সমস্যা নাই, 31 দফাতে কোনো বাইবেল না, এতে যে কিছু সংযোজন করা যাবে না এমন তো না। তাহলে আমরা বলতে পারি যে আপনার পরামর্শটি আমি দিন, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো, তারা প্রয়োজনে এটাকে সংযুক্ত করে নেবে। কারণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তো বারবার বলেছে, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটাকে কোনো থেমে যাওয়ার কোনো জিনিস না। তাহলে আমার শ্রোতা যে বিষয়ে আগ্রহী হবে না, যেটা তাকে শোনেন না, যেটা তাকে আগ্রহান্বিত করে না, যেটা তার আকর্ষণের জায়গা না, সেটা তাকে বলে জোর করে সেখানে তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। উনি যদি দ্বিকক্ষতে যেতে না চান, তাহলে টেনে হেঁচড়ে তাকে দোতলায় তোলার দরকার নেই। ওনার যদি মনে হয় যে সত্যর ধারা উনি শুনবেন না, তাকে টেনে হেঁচড়ে কানের কাছে ওই সত্যর ধারাটা ঢুকিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আমাদের কাজ হবে আমরা সেই মানুষের কথা শুনবো এমনভাবে যে যাতে, বা বলবো এমনভাবে যাতে কোনো সময় মনে না হয় যে আমাদের নেতারা আমাদেরকে ঠেলে পাঠিয়ে দিয়েছে কোনো একটা গ্রামাঞ্চলে যাওয়ার জন্য, কোনো উপজেলায় বা জেলায় যাওয়ার জন্য, যেখানে আমি বুঝি আর না বুঝি আমি সেই কথাগুলো বলবো, দায়সারা করছে আমি দায়িত্ব পালন করে চলে আসবো। এটা যদি কখনো মনে হয়, তাহলে কিন্তু সেই মানুষটি আমাদের এই কথাটা শুনবে না। তাহলে এমন কোনো পরিস্থিতি আমরা তৈরি করব না যে পরিস্থিতিতে মনে হতে পারে যে আমাকে কেউ জোর করে পাঠিয়েছে, এটা আমি শুরু করি। এখন এটা যারা তৈরি করেছে তাদের কথাটা ভাবুন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে প্রতিনিধিত্ব করছি না, আমরা প্রতিনিধিত্ব করছি কাকে? এই প্রতিনিধিত্ব করছে এই মানুষটিকে, যিনি বাংলাদেশকে একটি সম্মানজনক জায়গা দিয়েছেন, বাংলাদেশকে পরিচিতি দিয়েছেন,
আমাদেরকে একটা সম্মানজনক জাতীয় পরিচয় দিয়ে দিয়েছেন। একটা তলাবিহীন ঝুড়িকে তিনি তলামুখযুক্ত একটা ঝুড়িতে পরিণত করেছেন। একটা খাদ্যে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ, তাকে তিনি স্বনির্ভরতা দিয়েছেন। এর সাথে আরও দুজন মানুষ আছেন, একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। সুতরাং আমার পণ্যটি কিন্তু আমার নয়, এই সম্পদ আমার নয়, তাদের মতো তিনজন মানুষকে নিয়ে কিন্তু আমরা এই কাজটি করছি। আমাদের জিয়া রহমান সাহেবকে আমরা কেন ভিশনারি লিডার বলি, যাকে আমরা প্রতিনিধিত্ব করছি? কারণ তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ দেখেছেন, তার আগে এরকম করে কেউ দেখেনি। বাংলাদেশকে সবাই ভিক্ষার বাংলাদেশ বলতো। এক নেতা তো বলতেন যে মানুষ পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, 7.5 কোটি কম্বল এসছে, আমার কম্বল কই। এই ভাষণের বিপরীতে উনি কী বলেছেন? মানি ইজ নো প্রবলেম। আমি রাজনীতিবিদদের জন্য পলিটিক্স ডিফিকাল্ট করব, মানে আমি হাটে মাঠে ঘাটে রাজনীতিতে আমি নিজেকে সম্পৃক্ত করব এমনভাবে, এইরকম করে রাজনীতি যদি না করে তাহলে সে রাজনীতিতে টিকবে না। এইরকম একটি ভিশনারি লিডার, যিনি আমাদেরকে সম্মানজনক জায়গা দিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য করেছেন, যিনি আমাদেরকে আল-কুদস কমিটির সদস্য হয়ে ইরান ইরাকের যুদ্ধের মীমাংসা করার দায়িত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন এমনভাবে যখন আমরা আরাফার ময়দানে যাই হজ করতে, তখন পৃথিবীর কোনো মানুষ মুক্ত থাকে না যে এই সবুজ জিয়া প্ল্যান্টের জিয়া ট্রি এটি বাংলাদেশ থেকে এসছে। এইরকম একটা সম্মানজনক জিনিস কিয়ামত পর্যন্ত আমাদেরকে যিনি দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই ভিশনারি নেতা, আমাদের নেতা, যাকে আমরা আমাদের অন্তরে ধারণ করি, যিনি এই 31 দফা প্রণয়নের মূল শক্তি। এর সাথে রয়েছেন আরেকজন মানুষ, যার কথা যদি আমি বলবো, তিনি কি বলেছিলেন? তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পেয়েছিলেন কি? একটা ধ্বংসস্তূপের বাংলাদেশ, যে বাংলাদেশে তার কাছে শুধুমাত্র নিদারুণ দুর্ভিক্ষ আর মানুষের কণ্ঠরোধ করা গণতন্ত্রহীনতা ছাড়া কিছুই ছিল না। কিন্তু তিনি ছিলেন প্রত্যয়ী। তিনি কি বলেছেন? আমি করবই, তোমরা আমাকে যত ধ্বংসস্তূপের বাংলাদেশ দাও না কেন, সেখান থেকে আমি ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমি বাংলাদেশের মানুষের জন্য ভালোবাসার প্রাসাদ গড়ে তুলব। আমি বাংলাদেশের মানুষের জন্য সম্ভাবনাময় একটি সম্পদের জন্ম দেব। এই শহীদ রাষ্ট্রপতির 19 দফা কর্মসূচি আমাদেরকে সেই সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছে। এরপরে আরেকজনের কথা আমাদেরকে কখনোই ভোলা চলবে না, যে মানুষটির ছবি দেখলে আমাদের মাথায় বা আমাদের চিন্তায় পুরো বাংলাদেশের সবগুলো মানুষ, যদি সে বিএনপির নেতাকর্মী নাও হয়, তাকে আমরা কি বলি? এই বাংলাদেশের মা। তিনি শুধু গণতন্ত্রের মা না, আপনারা এখানে যারা আছেন তারা তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ যাদেরই হয়েছে, তার ভেতরে মাতৃরূপ ছাড়া অন্য কোনো রূপ কোনোদিন আপনারা কেউ দেখেছেন? তিনি কোনোদিন কাউকে হিংসাত্মক কোনো কথা বলেছেন? তার সম্পর্কে অসংখ্য বাজে কথা বলা হয়েছে, তার প্রত্যুত্তরে উনি একটা খারাপ শব্দ উচ্চারণ করেছেন? তিনি কখনো কি বলেছেন যে একটি লাশের পরিবর্তে 10টি লাশ ফেলতে হবে? উনি কখনো কি বলেছেন যে তোমরা কি হাতে চুরি পরে আছো? না, এগুলো বলেননি কেন? একজন অ্যাফেকশনেট, একজন হৃদয়পতি মা কখনো তার সন্তানের কোনো ক্ষতি চান না। তিনি বলেছেন যে তোমরা কষ্ট করছে দেশ। উনি নিজে যে নিদারুণ কষ্টটিকে সহ্য করেছেন, তার সমকক্ষতা আমাদের আছে? তরুণী অবস্থাতে তিনি বিধবা হয়েছেন, 2টি ছেলেকে নিয়ে তিনি তাদেরকে বড় করার দায়িত্ব নিয়ে পড়েছিলেন। সেখান থেকে তাকে অসম্মানজনকভাবে তার বাড়ি থেকে, তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে, তার সংসার থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। তিনি তার নিজের সন্তান, তার কনিষ্ঠ সন্তানের মৃত্যু নিজের চোখে দেখেছেন। তার আরেক সন্তানকে আজকে প্রায় 17 বছর ধরে তিনি বিদেশে নির্বাসনে রেখেছেন, যার কাছে তার সন্তান অসুস্থতার সময় আসতে পারেন না। এই রকম একটা মানুষ যদি শুধুমাত্র বাংলাদেশের কথা ভাবেন, তিনি বলেছেন যে আমি কোনো অবস্থাতেই কোনোভাবেই আমি কোনো জায়গাতে আমি কি করব না, আমি স্তব্ধ হব না। আমি বলবোই। কার কথা বলবো? এই দেশের মানুষের কথা বলবো, মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা বলবো, মানুষের ভোটের অধিকারের কথা বলবো, এবং সত্যিকারে বাংলাদেশটা বাংলাদেশ হিসাবে থাকবে, কারো করদ রাজ্য হবে না, লেন্দুবদর দিয়ে উনি হবেন না। তিনি সেই কথাগুলোই বলেছেন, এবং বলেছেন বলেই তাকে আমরা সম্মানের চোখে দেখি। একজনকে হেলিকপ্টারে করে পালাতে দেখি, আরেকজনকে দেখি আমরা মাটি কামড়ে বাংলাদেশে পড়ে আছেন বলে। এদেশের 20 কোটি মানুষের কাছে, সবার কাছে মাতৃসম মানুষের নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন আমি বলবই, এবং বলার মধ্যে থেকে তিনি শুধু নিজেকে থামিয়ে রাখেননি, সেটি ভিশন 2030-র মধ্যে সে বলাটাকে তিনি কথাই পরিণত করেছেন, কার্যে পরিণত করেছেন, নিজের কমিটমেন্ট, নিজের অঙ্গীকারে পরিণত করেছেন, যেখান থেকে তিনি নারী শিক্ষাকে প্রসারিত করেছেন, তিনি মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন, তিনি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অবকাঠামো নির্মাণ করার জন্য, শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধি এবং সম্পদের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি যে কাজটি করেছেন, তার সমকক্ষতা সম্ভবত বাংলাদেশের অন্য কাউকে দিয়ে করা যাবে না। আর এই মানুষটির ছবি যদি আমাদের সামনে আসে, তাহলে কি মনে হয়? সত্যিকারের তারুণ্য প্রতীক, একটা ভার্সেটাইল লিডার। তার মধ্যে এমন কোনো গুণ নেই যেটি নিজের মধ্যে উনি সংযোজিত করেন নাই। গতকাল উনি যখন কথা বলছিলেন,
তখন উনি প্রাণীর প্রতি তার ভালোবাসার কথা বলেছেন। তার বাড়িতে একটি বেড়াল আছে তার কথা উনি বলেছেন। তিনি বলেছেন যে ছোটোবেলায় উনি কিবোর্ড বাজানো শিখতে চেয়েছিলেন, সেজন্য তিনি চান যে বাংলাদেশের কোনো ছেলে তার ভেতরে যেন শিক্ষার প্রতিভা, তার মধ্যে যেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, শিক্ষাঙ্গনে শুধুমাত্র বইয়ের পড়াশোনার বাইরে তার জন্য ক্রীড়া জগতে, সাংস্কৃতিক জগতে তার জন্য বিকাশমানতা থাকে। এবং এই যে সাম্প্রতিক যে আন্দোলনটি হয়েছে জুলাই আগস্টের, সেখানে নেপথ্যের সবচেয়ে বড় কারিগরটির নাম কি? জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশের ছাত্র দলকে সংগঠিত রেখেছেন, তাদেরকে বলেছেন যে অল আউট, গো, ডু অর ডাই, এবং তার মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারকে পতন ঘটাতে পেরেছি। এই রকম একটি ভার্সেটাইল নেতা। তিনি কি বলেছেন? তিনি বলেছেন একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, চেঞ্জ, বদলাবো। এই ঘুণে ধরা বাংলাদেশের খোল নলচে বদলে ফেলবো। এই বদলে ফেলার নামই হচ্ছে সংস্কার। তিনি বলেছেন এই যে রাষ্ট্র কাঠামোর সবগুলো স্তম্ভ একদম ভেঙে মুচড়ে প্রায় নিঃশেষ হওয়ার জায়গায় পৌঁছে গেছে। তিনি বলেছেন তোমরা যত চেষ্টাই করো না কেন, আমি এগুলোকে বদলাবই। এবং তার এই বদলানোর রূপরেখার নামটি হচ্ছে 31 দফার যে কর্মসূচি তিনি দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভোটাধিকার, এর মধ্যে রয়েছে আইনসভা, এর মধ্যে রয়েছে সংবিধান, রাষ্ট্র সংস্কার, এবং এর মধ্যে রয়েছে সম্প্রীতি, মানুষের জন্য, কল্যাণ করবার জন্য, নারীর জন্য, আগামী প্রজন্মের তরুণের জন্য, পরিবেশের জন্য, সব কিছু মিলে একটি পরিকল্পিত বাংলাদেশের চিন্তা, যেটি আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশের কাছে নিয়ে যাবে। এই তারেক রহমান সাহেবের এই 31 দফা এবং তার সাথে যদি আমরা একটু নিজেদেরকে অন্যভাবে যদি সংযুক্ত করি, তাহলে যেটা এর মধ্যে আমরা দেখব সেটা হচ্ছে একটা লক্ষ্য। সে লক্ষ্য কি? আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। কারণ এই 31 দফা এমনি এমনি বাস্তবায়িত হবে না। আমরা ঘরের মধ্যে 31 দফা নিয়ে যত কথাই বলি না কেন, সেটি ঘরের মধ্যে একটি কাগজ রয়ে যাবে। কারণ তিনি কি বলেছেন? আমি সংস্কার বলতে কিন্তু কোনো সময় এটা বুঝি না যে কাগজে লেখা 3টি লাইন। সংস্কার বলতে উনি বুঝেছেন আমার মানুষের প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যেকার দূরত্ব কমিয়ে আনা, আমার নিরন্ন মানুষের পেটে ভাত জোগানো, আমার কর্মহীন সে ভাইয়ের কাছে কর্মসংস্থান করে দেওয়া, আমার নারীর সম্ভ্রম রক্ষা করা, আগামী দিনের বাংলাদেশের তারুণ্যকে সত্যিকার অর্থে পথ নির্দেশনা দেওয়া এবং তাদের জন্য একটি নিরাপদ একটা বাংলাদেশের সম্ভাবনাকে সৃষ্টি করা, নিরাপদ একটি বাংলাদেশকে তাদের উপহার দেওয়া। এবং সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? উনি তো ওনার কথা বলেছেন, আমাদের এই ঘরের ভিতরে যারা রয়েছি আমরা প্রত্যেককেই এই 31 দফার ভিন্ন ধর্মী উপস্থাপনায় মানুষের কাছে যেতে গেলে আমাদের প্রত্যেককে এক একটি তারেক রহমান হতে হবে। এবং সেইটি হওয়ার মধ্যে দিয়ে আমরা প্রমাণ করব যে ওনার 31 দফাকে সমর্থনের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা ওনার প্রতি আমার যে দায়িত্বটি আমরা নিয়েছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করলাম। আমরা এটা করতে পারবো না। আমাদেরকে প্রত্যেকেই সেই প্রত্যয় এবং প্রতীতির কাছে যেতে হবে। কারণ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ। এই স্লোগানটি অনেক দিন আগে দেয়া, সেই স্বপ্নটি তিনি অনেক আগে দেখেছিলেন যে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ এটা গতিহীন একটা গর্তবিহীন একটা অন্ধ গহ্বরের মধ্যে পড়তে যাচ্ছে। সেই অন্ধকার গহ্বর থেকে বাংলাদেশকে ফেরানোর কথা তিনি বলেছেন। আমাদের লক্ষ্য হচ্ছে যে নির্বাচন, সেই নির্বাচনে জনসম্পৃক্তি, আমাদের সমর্থন এবং ধানের শীষে একটি সেল, সেই কাগজের ব্যালটে একটি সিলের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে আমরা যদি জয়লাভ করতে না পারি তাহলে 31 দফা বাস্তবায়ন যেমন আমরা করতে পারবো না, এবং আমাদের নেতাকে সসম্মানে বাংলাদেশের রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যেটি আমরা মনে করি তার এটি অধিকার, তার এটি পাওনা, সেটা থেকে আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না। আমাদের উচিত হবে না যে আমরা আমাদের যে অভিন্ন লক্ষ্যের কথা আছে সেটিকে মানুষের কাছে পৌঁছানো, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, মানুষের ভোটাধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়া এবং জাতীয়তাবাদের শক্তির মাধ্যমে আজকে যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতি মুহূর্তে বিপন্নের মুখে পড়েছে সেটিকে উদ্ধার করা। আমরা যদি এই সবগুলো কাজ যদি একসাথে যদি করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু লক্ষ্যে স্থির থাকতে হবে। আমরা যদি লক্ষ্যচ্যুত হই, লাইনচ্যুত হই, 1 সেকেন্ডের জন্য যেখানে ষড়যন্ত্রের বীজ বাষ্প কালো নাগিনীর মতো চারদিকে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে প্রতি মুহূর্তে বেষ্টন করবার চেষ্টা করছে, সেখান থেকে যদি আমাদেরকে মুক্ত হতে হয়, এই বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, বাংলাদেশের 20 কোটি মানুষ যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে একাত্ম হতে চায় তাহলে কিন্তু আমাদের সে লক্ষ্যে স্থির থাকতে হবে। লক্ষ্য থেকে 1 সেকেন্ডের জন্য বিচ্যুত হওয়া যাবে না। সব কিছু মিলে দিনের শেষে এই পরিবর্তনের কথা যিনি বলছেন জনাব তারেক রহমান, সে 31 দফা রূপকল্পের মধ্য দিয়ে বাংলাদেশকে বদলে দেওয়া, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি দেশকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করা, এবং এই ধানের শীষের বাংলাদেশ যেটি জিয়াউর রহমান আমাদেরকে দিয়েছেন, যে পতাকা বহন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দায়িত্বটি এখন এসে পড়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের উপরে। এবং সেই দায়িত্বটি পালনের ক্ষেত্রে আমরা সবাই একসাথে হয়ে এই টেক ব্যাক বাংলাদেশ
এই স্লোগানের সাথে সবাই মিলে একত্রিত হব এবং ওনাকে ওনার প্রত্যাশিত বাংলাদেশ ফেরত দেব। ওনার বাংলাদেশে আগমনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মহিমান্বিত প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত করতে পারবো, এই প্রত্যয়ই হোক আজকের দিনে। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।